এসএসসি পরীক্ষায় ফল না পেয়ে 6 শিক্ষার্থীর আত্মহত্যা। তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা কোন সময়? এটা হচ্ছে 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফলে যে এইখানে 6 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, ঢাকা টাইমসের নিউজ। আমি একটু দেখাচ্ছি। এসএসসি ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, এটা হচ্ছে এনটিভির নিউজ। তারপর হচ্ছে আমি যদি দেখাই বাংলাদেশ প্রতিদিন, এই যে নিউজটা আমি একটু দেখাচ্ছি যে এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীর আত্মহত্যা। আমি আজকে যে উদ্দেশ্যে এখানে কিন্তু দাঁড়িয়েছি, যারা গার্ডিয়ান আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, এবং যারা শিক্ষার্থী তোমরা আছো এসএসসি 26 ব্যাচ, আমার ভালোবাসার শিক্ষার্থীরা, আমার কথাগুলো একটু তোমরা শুনবা, এবং গার্ডিয়ান যারা আছেন আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ থাকবে, প্লিজ দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন। এখন বিষয়টা হচ্ছে, আপনারা জানেন এবং যারা শিক্ষার্থী তোমরা আছো তোমরাও জানো যে 10 তারিখে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিবে। হ্যাঁ, এখন এই রেজাল্ট অনেকের ভালো আসবে, অনেকের খারাপ আসবে, কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে রেজাল্ট কিন্তু কারো ভাগ্যটাকে নির্ধারণ করতে পারে না, যে তুমি ভবিষ্যতে কি হবা না হবা, এটা কিন্তু এই রেজাল্ট দিয়ে আসলে কিছুই হবে না। তবে হ্যাঁ, আমাদের সমাজে একটা প্রচলিত জিনিস আছে, সেটা হচ্ছে পাশের বাসার আংটি কি বলবে না বলবে, ওই টেনশনে আমরা শেষ হয়ে যাই, বা ওই টেনশন অনেকে আত্মহত্যার পথটা বেছে নেয়। আমি হাত জোড় অনুরোধ করতেছি, আমার কথাগুলো আজকে যতগুলো কথা বলবো, অনুরোধ থাকবে আমার শিক্ষার্থীরা যারা আছে তোমরা আমার লাস্ট পর্যন্ত এই ভিডিওটা একটু দেখবা, এবং গার্ডিয়ান যারা আছেন আমাকে সন্তান মনে করে, আপনার সন্তান মনে করে আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন এবং আমার কথাগুলো একটু শুনবেন, অনুরোধ। হ্যাঁ, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে, এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যেও বলতে চাচ্ছি যে, যখন যেমন 10 তারিখে তোমরা জানো যে 10 তারিখে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিবে, তুমি দেখবা এই রেজাল্ট দেওয়ার সময় এমন কিছু কিছু পার্সন বের হবে যারা আসলে তোমার এই পর্যন্ত কেউ খোঁজও নেয় নাই। মানে এরকম যে জাস্ট ফোন দিয়ে বলবে এই কি অবস্থা, ওর রেজাল্টের কি খবর, ও কি পাইছে, মানে আবার খালি ফোন আর ফোন, ফোন আর ফোন, ফোন আসবে। বাট পড়ালেখা যখন তুমি করছো তখন কিন্তু তোমার খোঁজ খবর কেউ নেয় নাই যে তুমি আসলে কি করছো না করছো, বা এই জিনিসটা কিন্তু কেউ নেয় নাই। তারা কিন্তু ফোন দেবে, এটা বাস্তব ঘটনা, এটা বাস্তব। এবং আরেকটা বিষয় হচ্ছে, পাশের বাসার আংটি, সে আইসা বলবে যে আমার ছেলে প্লাস পেয়েছে, ওর কি অবস্থা। মানে এই জিনিসটা আমাদের সমাজে, এই যে জিনিসটা এতটা প্রচলিত, বা এইরকম জ্ঞানী গুণী মানুষদের আগমন, বা এই জিনিসটা প্রতি বছরই হয়েছে এবং সামনেও কিন্তু ভাইয়া হবে। তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে, এখানে অনেকে তোমরা এ প্লাস পাবা, তারপর হচ্ছে পাশের বাসার আংটিরা আইসা বলবে যে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। গোল্ডেন তো বলতে কোনো কিছু নাই, তো যাই হোক, যে এ প্লাস পেয়েছে। তো আমি যেই জিনিসটা আসলে বলতে চাচ্ছি, ধরো সাপোজ কারো, আল্লাহ না করুক, আমি চাই যে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো প্রত্যেকের রেজাল্ট যেন ভাইয়া ভালো হয়, এই দোয়া করি। আমি আগেও দোয়া করেছি তোমাদের জন্য, এখন আমি দোয়া করতেছি রেজাল্ট ইনশাল্লাহ প্রত্যেকে ভালো আসবে, একটু কনফিডেন্সটা রাখো। হ্যাঁ, তো যদি আল্লাহ না করুক তোমার রেজাল্ট ধরো 4.80 আসলো, 4.95 আসলো, 90 আসলো, 4.50 আসলো, পাশের বাসার আংটি আইসা বলবো যে আমার ছেলে তো এ প্লাস পাইছে, তোমার বিশেষ করে গার্ডিয়ান যারা আছেন আপনাদেরকে বলবো যে আপনার ছেলে তো পাইলো না, আপনার ছেলেও তো শুনছি অনেক ভালো কিন্তু পাইলো না। এই যে খোসা মারা যে কথা, এই সমাজে এই খোসা মারা কথা কিন্তু প্রচলিত আছে। আমি এই জিনিসটা মানি যে মানুষ কিন্তু এই সমাজে মানুষ কি বলবে, মানুষ কি বলবে এই জিনিসটা চিন্তা করে আমরা কিন্তু অনেক কিছু করি না। ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ টানতে চাই, আরো কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাইতে চাই এবং গার্ডিয়ানদেরকেও দেখাইতে চাই। একটু দেখেন, একটু খেয়াল করেন। বলছে কি এখানে দেখেন, এসএসসি তে 2বার ফেল করেও বিসিএস ক্যাডার হইছে। এই দেখেন, এই যে ডেইলি ক্যাম্পাস, এটা কি আসছে একটু খেয়াল করেন, যে এসএসসি তে জিপিএ 3.25 পাইছে এসএসসি তে। হ্যাঁ, ব্যর্থতা আর জেদ থেকে সে এখন বিসিএস ক্যাডার। মানে মানুষের ভাগ্য চেঞ্জ হইতে কি সময় লাগে? আরো আছে, আমি আরো আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এইচএসসি তে জিপিএ 2.90 পাইছে, সে এখন বিসিএস ক্যাডার। এই যে সে এখন বিসিএস ক্যাডার কে। আবার আরো আছে, এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এইচএসসি তে 2বার হলে বিসিএস ক্যাডার। এই যে দেখেন, এও বিসিএস ক্যাডার হইছে। এভাবে বহুত আছে, এভাবে অনেক আছে যারা এসএসসি তে রেজাল্ট খারাপ করেছে বাট তারা এখন বিসিএস ক্যাডার হইছে। তারপর হচ্ছে অনেক এরকম অনেক হিস্টোরি আছে। এখন আমি কি বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে, যেটা আমি বলতে চাচ্ছি যে মানুষ কি বলবে এই জিনিসটা ভেবে কিন্তু আমরা বসে থাকি। যেমন সিম্পল আমি যদি একটা ব্যাখ্যা দিই, যেমন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে বা যারা কলেজে পড়তেছে কিন্তু তাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তারা এখন পড়াশোনা কিভাবে চালাবে?
খরচটা কিভাবে বহন করবে? ফ্যামিলি তো দিতে পারে না। তারা অনেকে যেটা করে যে তারা পড়াশোনার পাশাপাশি চা বিক্রি করে। কেন? এটা কি খারাপ? এটা কি কোনো খারাপ কাজ? তারা পড়াশোনার পাশাপাশি একটা হোটেলে চাকরি করে, এটা কি খারাপ? এটা কি খারাপ? আবার তারা পড়াশোনার পাশাপাশি একটা মানে হচ্ছে কি বলে দোকানে দোকানে চাকরি করে, এটা কি খারাপ? অনেকের আমি দেখছি যে পড়াশোনা করতেছে, সে অটো রিক্সা চালাইতেছে, রিক্সা চালাই খাইতেছে, এটা কি খারাপ? আমরা যদি এটা চিন্তা করি যে মানুষ কি বলবে, এই মানুষের কথায় আমরা যদি এইটা চিন্তা করি বা সামনের দিকে আমরা না পা দিই, তাহলে সেক্ষেত্রে ভাই মানে ভাইয়া আমি এটা বলবো, এটা আমাদেরই ব্যর্থতা। কেন আমাদের ব্যর্থতা? আমি একটু সিম্পল ব্যাখ্যা দিচ্ছি। আমি যখন এসএসসি পরীক্ষার পর রেজাল্ট দেওয়ার পর যখন আমি ইন্টারমিডিয়েটে উঠছি, শহরে যখন আমি গিয়েছি, আমার বাবা মার কিন্তু সামর্থ্য ছিল না যে আমাকে একটা মেসে থাইকা তারপর হচ্ছে আমাকে কিছু টাকা দিয়া আমার পড়াশোনার খরচটা চালাই। আমার আমার বাস্তব কথা আমি বলতেছি, হ্যাঁ, যেগুলো আমার মানে ঘটে গেছে, হয়েছে আমার সাথে। তো আমি কি করছি, লজিং থাকছি। লজিং থাকা মানে কি, একটা বাসায় থাইকা তার ছেলেকে পড়াইয়া তারপর কিন্তু আমি এই জিনিসটা করতাম। এবং এমন আমার মনে আছে যে আমার মাসে কিন্তু 10 টাকা ছিল, মানে 10 টাকা দিয়ে আমার একটা মাস পার করা লাগছে। কই তখন তো কেউ আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউ আমার একটা কল দিয়া বলে না যে রিফাত কি অবস্থা, তোর দিনকাল কেমন যাচ্ছে? কই কেউ তো ফোন দিল না। এখন তো ফোন দিচ্ছে। আমি জাস্ট বুঝাচ্ছি। আমি একটু তোমাদেরকে আমি বলবো না, আমি আমার কথা বলতেছি। ভাই আল্লাহ তাআলা আমারে পাঠাইছে, দুনিয়া আমারে পাঠাইছে, আবার কিন্তু দুনিয়া থেকে আমার চলে যেতে হইব। যেতে হইব না, আমার মরতে হইব না, আমি মরে যাব। তো আমাকে পাঠাইছে, আমি একলা হইছি, মরে যাব আমি একলা। একলাই আমি মরে যে মানে কবরে কি দুইজন থাকবে? একলাই আমারে কিন্তু শোয়াই আসবে। তো এই মানুষ কি বললো, কি ভাববে না ভাববে, এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। শোনো, আমি স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আমি তোমাদেরকে বলতেছি ভাইয়া, 10 তারিখে তোমরা জানো রেজাল্টটা দিবে। রেজাল্ট দেওয়ার 4 থেকে 5 দিন, একেবারে সর্বনিম্ন 3-4 দিন, মানে সর্বনিম্ন সর্বোচ্চ বলবো 3-4 দিন। এবার কেউ জিজ্ঞাসই করবে না যে তোমার রেজাল্ট কি ছিল, কেউ জিজ্ঞেস করবে না। এটা হুদাই 3 থেকে 4 দিন, 3 থেকে সর্বোচ্চ 4 দিন জিজ্ঞেস করবে যে তুমি কি রেজাল্ট করছো না করছো, বা এই রেজাল্ট খারাপ হয়েছে, কি পড়ালা করলি, এরকম খোঁচা মাইরা কথা বলবে। এটা সমাজে হয়, সমাজে খোঁচা মাইরা কথা বলে। দেখবা তোমার আব্বু আম্মুকে খোঁচা মাইরা, পাশের বাসার আন্টি আঙ্কেলরা তারা খোঁচা মাইরা কথা বলবে যে আমার ছেলে এই রেজাল্ট করছে, আপনার ছেলে পায় নাই। কিন্তু তখন তাদের একটু খারাপ লাগবে। গার্ডিয়ান যারা আছেন, আঙ্কেল বা আন্টি, আমি আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের একটু খারাপ লাগবে। কিন্তু এই যে খারাপ লাগা থেকে আপনি যদি আপনার সন্তানকে তখন একটা হুটহাট করে যদি কোনো কিছু বইলা ফেলেন বা ওকে যদি মারধর করেন, এটা আঙ্কেল আন্টি আপনাদের আসলে উচিত হবে না। কারণ কি, আমি একটু বলি, কারণ ভাগ্য আসলে কার কি এটা তো বলা যায় না। হ্যাঁ, তারপরও চেষ্টা করতে হয়। ও এসএসসি পরীক্ষার আগে পুরো এই 9 এবং 10 যতটুকু ও পরিশ্রম করেছে, ও তো পরিশ্রম করছে, এমন না যে পরিশ্রম করে নাই। আর পরিশ্রম যদি নাও করতো, ওরে তো আপনারা রাগ করছেন, তুই পড়স না কা, তুই বাইরে আড্ডা দেস কেন, তুই ফ্রেন্ডের সাথে আড্ডা দেস কেন, এগুলো তো আপনারা বলছেন। বলার পরেও ও মোটামুটি হইলেও তো কথা শুনছে, তাই না? একটু তো টেবিলে বসছে। তো ওই বসা থেকে যেই রেজাল্টটা করছে একটু হাসি খুশি ভাবে মেনে নেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। যদি রেজাল্ট খারাপ আসে, ওরা একটু সাহস দেন। কারণ কি, কারণ হচ্ছে মানুষের ভাগ্য চেঞ্জ হইতে সময় লাগে না। আর এই ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আমি যেটা মনে করি সবচেয়ে বড় অবদান হয়েছে পিতামাতার। কারণ তারা যদি সাপোর্ট না দেয়, দুনিয়ায় কেউ এই সন্তানদের সাপোর্ট দিবে না। যেমন আমার বাবা মা যদি আমাকে সাপোর্ট না দিত, হয়তোবা টাকা দিয়া পারে নাই, বা সাহস বলে কিন্তু একটা কথা আছে না, রিফাত তুই পারবি, এই জিনিসটা ওদেরকে একটু বলবেন যে না, তোর রেজাল্ট খারাপ হয়েছে, তোর ইন্টারে দেখাই দিতে হবে, তোর ভালো করে পড়ালেখা করে দেখাই দিতে হবে। দেখবেন ওর ভিতরে এত ইটা সৃষ্টি হবে যেটা আসলে মানে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমরা তো আপনাদেরই সন্তান, আমরা জানি আমরা এটা জানি যে বাবা মা যখন আমাদেরকে একটু ভালো পায়, একটু আদর করে, যখন হ্যাঁ একটা ভুল আমরা করছি, মানুষ মাত্রই ভুল ধরেন আমরা করছি, কিন্তু ভুল করার পর আপনি বাবা মা আমাদেরকে রাগ করলেন, কিন্তু তারপর যদি আদর কইরা বলে যে আমার ক্ষেত্রে হয়েছে যে রিফাত এই কাজটা তোর ঠিক হয় না, তো এই কাজটা করবি না, তোর দেখাই দিতে হইবে, এই যে কথাটা বা এরকম কিছু কথা আছে যেগুলো যদি আপনার সন্তানদেরকে বলেন, ইনশাল্লাহ দেখবেন ও এমন কিছু দেখাই দেবে যা আসলে আপনার কল্পনার বাইরে। হয়তোবা এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনার ছেলেটা ব্যর্থ, আপনার ছেলের দ্বারা কিছুই হবে না, এটা আপনার কাছে মনে হইতে পারে। অবশ্যই এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হইতে পারে, কারণ ও পড়ালেখা করতেছে না, ও আড্ডাবাজি করতেছে। কিন্তু ওরে একটু সাহস দিন, ওর একটু বুঝান। যদি রেজাল্ট খারাপ আসে, আমি রেজাল্টের দিনের কথা বলতেছি,
পাশে দেখবেন এলাকার যারা গ্রাম অঞ্চলে থাকো, এলাকার মানুষ কথাকথি বলবে, অনেক কথা বলবে তোমাদের। তারপর হচ্ছে বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন, চট্টগ্রামে যারা থাকেন, আর শহর অঞ্চলে যারা থাকেন, দেখবেন পাশের বাসার আংটিরা আঙ্কেলেরা অনেক কথা বলবে। তো এই কথাগুলা 3 থেকে সর্বোচ্চ 4 দিন আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা একটু ধৈর্য ধরো। কারণ ধৈর্য যে ধরে আল্লাহ তাআলা তার সাথে কিন্তু আছে। এইটা তোমার মাথায় রাখতে হবে। আমি শিক্ষার্থীদের বলতেছি, তোমার একটু ধৈর্য ধরতে হবে। তোমাকে অনেকে অনেক কথা বলবে, হ্যাঁ, তোমার বাবা মা একটু রাগ করে কথা বলবে, এটা তাদের অধিকার আছে, রাইট আছে, এটা বলার অধিকার আছে। আমি একটা ভুল করলে আমার বাবা মা আমাকে বকবে না? অবশ্যই এটা বকবে। তার মানে এই না যে একেবারে সব শেষ, না, এটা না, এটা কখনো তুমি মাথায় আনবা না। তুমি দেখবা যেই বাবা মা তোমাকে রাগ করছে, এখন রেজাল্টের জন্য তোমাকে রাগ করছে, দেখবে সেই বাবা মা কিছুদিন পর তোমাকে ভালোবাসবে। তুমি এমন কিছু দেখাই দাও, এমন কিছু তোমার দেখাই দিতে হবে যে সেই বাবা মাই তোমাকে নিয়ে তারা আনন্দ করবে, তোমাকে নিয়ে তারা খুশি থাকবে। পারবা না তুমি? এই জেদটা ভাইয়া মনের ভিতরে এবং নিজের ভিতরে তুমি সৃষ্টি করো। পারবা না তুমি? আমি জানি আমার শিক্ষার্থী যারা আছো, তোমাদের ভিতরে একটা প্রতিভা আছে, তোমার ভিতরে একটা মানে অন্য রকমের জিনিস আছে। কেন জানো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, প্রত্যেকের ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে। কেন আমি এই কথা বললাম? কারণ আমি একটু যাচ্ছি, দাঁড়াও আমি তোমাদেরকে বুঝাচ্ছি কেন আমি এই কথা বলতেছি। কারণ তোমার আগে নির্ধারণ করতে হবে যে তুমি এখনই সিলেক্ট করো যে ভাইয়া তুমি ভবিষ্যতে কি হতে চাও, এইটা তোমার সিলেক্ট করতে হবে। দেখেন, আমি গার্ডিয়ানদের উদ্দেশ্য কিছু কথা বলবো। যেমন এইখানে আমি অনেকগুলো টপিক আমি এখানে লিখেছি। যেমন আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে যে জিনিসটা বলতে চাই, আপনার সন্তান একটু যদি খেয়াল করেন যে কিছু না কিছু ও করতে চাচ্ছে, ওর করতে ভালো লাগে, আপনি কি খেয়াল করছেন? দেখবেন অনেকে আছে পড়তে খুব ভালো লাগে, খেয়াল করলে দেখবেন যে অনেক শিক্ষার্থী আছে পড়তে খুব ভালো লাগে, সারাদিন টেবিলে বই টই পড়ে, বা ওর মেধা ভালো, তাহলে ওর সাহস দিবেন যে না তুমি একজন ডাক্তার হইতে পারবা। বা ওর যদি ইচ্ছা থাকে, ওকে জিজ্ঞেস করবেন বাবা তোমার ইচ্ছা কি, তুমি কি ডাক্তার হবা নাকি ইঞ্জিনিয়ার হবা? ও তো অবশ্যই বলবে যে আমি ডাক্তার হব। তো ডাক্তার হইলে ওর ডাক্তার হওয়ার জন্য যা যা করা দরকার, যতটুকু সাহস থেকে শুরু করা, ওর সাপোর্ট দিবেন। শোনেন, সাপোর্ট দেওয়ার একটা বিষয় আছে। একটা হচ্ছে আর্থিক দিক দিয়ে সাপোর্ট দেওয়া, মানে টাকা পয়সার দিক দিয়া। তো আরেকটা হচ্ছে মেন্টালি, মানসিকভাবে। মানুষ কখন ডিপ্রেশনে পড়ে? যখন সে যখন মেন্টালি অনেক ইসে থাকে, প্রেসারে থাকে, তখন। এটা কিন্তু রেজাল্টের সময় জিনিসটা হবে। আমি প্রতিভার কথায় ছিলাম, তো প্রতিভা কি, প্রতিভা জিনিসটা কি দেখবেন ওর ভিতরে। ও দেখবেন অনলাইনে কাজ করতেছে, কি কাজ করতেছে জিজ্ঞেস করবেন যে বাবা তুমি কি কাজ করতেছো, ও অবশ্যই বলবে যে আমি আসলে ভিডিও এডিটিং শিখতেছি, আমি একজন ফ্রিল্যান্সার হব, আমি মানে হচ্ছে বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করব। এরকম হইতে পারে না? আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হব, দেখো আমি এরকম সুন্দর একটা থাম্বনেল বানাইছি, বা আমি একটা পোস্টার আমি মেক করেছি, আমি বড় ধরনের একজন, যা আমি কিন্তু পুরো ওয়ার্ল্ড ব্যাপী কাজ করতে চাই। দেখবেন ওর ভিতরে এই জিনিস অনেকের এইটা সৃষ্টি হয়েছে অলরেডি। তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তুমি এখন থেকে যে জিনিসটা পছন্দ করো, যেই কাজটা করতে তুমি পছন্দ করো, তুমি এখনই সেই কাজের দিকে ধাবিত হও। কারণ আমাদের ক্ষেত্রে এটা আমি যদি বলি, এটা কতটুকু বাস্তব আমি জানি না, বাট এটা বাস্তব যে শিক্ষার্থীরা যেই জিনিসটা চায় সেটা তাকে করতে দেওয়া হয় না, যার কারণে সে সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারে না। এটা কি আপনারা মানেন? গার্ডিয়ান আপনারা কি মানেন? আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, কেন জানেন? কারণ ধরেন একজন শিক্ষার্থী সে ফ্রিল্যান্সার হইতে চায়, কিন্তু আপনি জোর করে তারা ডাক্তার বানাইতে যাচ্ছেন, কিন্তু ওর ভালো লাগতেছে না। দেখবেন ও একটা পর্যায়ে ডিপ্রেশনে পইরা ও শেষ। কেন? ফ্রিল্যান্সিং এ গেলে যদি ভালো কইরা কেরিয়ারটাকে করতে পারে, বহুত টাকা কামাইতে পারবে, বহুত। ও যদি হালাল পন্থা উপার্জন করে অনেক টাকা কামাইতে পারবে। ডাক্তার হয়ে সে টাকা কিন্তু কামাইতে পারবে না, এরকম। তো যদি যেই শিক্ষার্থী যেই জিনিসটা চায়, আমি যেটা মনে করি ওরে সেটা হইতে দেওয়া উচিত। শোনেন একটা কথা, যে সবার ভিতরে আসলে সব প্রতিভা থাকে না, সব প্রতিভা থাকে না। যেমন আমি যদি একটু ব্যাখ্যা যদি দিই, যেমন একজন টিচার সে আসলে কি করে, সে সুন্দরভাবে একজন শিক্ষার্থীকে বুঝায়, তার পড়াটা সুন্দরভাবে বুঝায় দেয়, তাই না? এখন এই প্রতিভাটা যদি সবার ভিতরে থাকতো বাংলাদেশের, তাহলে বাংলাদেশে সবাই শিক্ষক হইতো। এটা বুঝতে হবে। এই যে একজন ডাক্তার, তার মেধা আছে, সে পড়তে পারে, সে পড়ার প্রতি, যার কারণে কিন্তু সে ডাক্তার হইছে, তাই না? তার সে পরিশ্রম করতে পারে। তো তার মতো যদি বাংলাদেশে সবাই যদি মেধাবী থাকতো, মানে সবাই যদি পরিশ্রমী হইতো, তাহলে সবাই তো ডাক্তার হইতো, তাহলে বাংলাদেশে কেউ একজন ডাক্তারবিহীন থাকতো না। এটা বুঝতে হবে। সবার ভিতরে সব জিনিস আল্লাহ তাআলা আসলে সব প্রতিভা, মানে এক একজনের এক একটা প্রতিভা আছে, এটা আল্লাহ তাআলা ফিক্স করে দিছে। এখন সেই প্রতিভাটাকে আমাদের উচিত, আমাদের গার্ডিয়ানদের উচিত ওই সন্তানটাকে একটু সাহস জুগিয়ে ওই প্রতিভাটাকে
ফুটিয়ে তোলার জন্য, ওকে সাহস দেওয়া, ওকে সাপোর্ট করা, ওরা মেন্টালি সাপোর্ট করা, এটা আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ থাকবে। ঠিক আছে, অনুরোধ থাকবে, কারণ আমরা তো সন্তান আপনাদের, তাই না? আমরা জানি, আমরা বুঝি, আমাদের ভুল ত্রুটি হইলে আপনারা রাগ করবেন, স্বাভাবিক। আপনারা আমাদেরকে বকবেন, হ্যাঁ স্বাভাবিক, আপনারা বকবেন, কিন্তু তারপরও একটু আপনাদের সাপোর্ট আমাদের যে কতটা জাগিয়ে তোলে, এটা আসলে আপনাদের আমরা বুঝাইতে পারবো না, একটু সাপোর্ট। তো এই জন্য পাশের বাসায় মানে কারা কি বলছে না বলছে, অনুরোধ থাকবে আঙ্কেল এবং আন্টির কাছে, একটু একটু আপনার সন্তানকে একটু সাপোর্ট দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ওর ভিতরে এমন কিছু আছে। আমি যারা শিক্ষার্থী আছো, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যে ভাইয়ারা যারা সায়েন্সের আসো, আর্টসের আসো, কমার্সের আসো, তোমাদের কেরিয়ার সামনে অনেক কিছু তুমি হইতে পারবা, তুমি টেনশন করো না যে ভাইয়া আমি শেষ, আমি আর পারবো না। না ভাইয়া, এটা কখনো তুমি টেনশন করবা না, এটা কখনোই না। তুমি একটা কাজ ধরো, তুমি একটা কাজ তুমি পারো, তুমি 6 মাস লেগে থাকো ওই কাজের উপর, 1 বছর লেগে থাকো, দেখো সফলতা অবশ্যই আসবে। কেন আসবে না? সফলতা অবশ্যই আসবে। আমি যদি আমার কথা বলি, আমি যখন এই ক্লাস নেওয়া শুরু করছি না অনলাইনে, আমি সামনে এসে কথাই বলতে পারতাম না, একটা অক্ষর যে কি বলবো আমি বলতে পারতাম না। বাস্তব, অনেকে হাসাহাসি করছে, দূর ও কি ওই এক জায়গায় যাইয়া একটা ভিডিও করে একটা রুমে বৈশা, অনেকে ধর ওই দইব কেরিয়ার, ওই কি হইব, বহুত আমাদের এলাকার বহুত মানুষ এটা বলছে। এই খোসা মাইরা কথা বলা, পাশে লোকে কিছু কথা বলা, এটা হবে, এটা এটা তুমি জীবনের সাথে সেট করে নাও, কিন্তু জীবনের সাথে সেট এমন ভাবে কইরো না যে ও এই কথাটা বলছে, তোমার বন্ধু এরকম বলছে, তোর টাকা পয়সা নাই, কি কি এখন চা বিক্রি করে খাইতেইব, এইটা মাথা থেকে জেরে ফেলো। যে বন্ধু বলবো ওরা কিক দাও, ওর দরকার নাই, ওরকম বন্ধু দরকার নাই, ওরকম বন্ধু তোমার দরকার নাই। যে বন্ধু তোমাকে হেল্প করতে পারবে, বাবা দিবে যে না ঠিক আছে চল, লাগলে আমিও শুরু করি তোর সাথে, ওই সে প্রকৃতপক্ষে বন্ধু। আমার কথা বুঝতে পারছো? তো আমি যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি, আমি অনেক কথা বলবো আজকে। প্রথমে যে ভাইয়া, যে আমি কয়েকটা পেশা নিয়ে আলোচনা করতে চাই। ধরো তোমার ইচ্ছা ভাই তুমি একজন ডাক্তার হবা, হ্যাঁ তুমি এখন থেকে লেগে পড়ো, আস্তে আস্তে লেগে পড়ো, ঠান্ডা মাথায় আস্তে আস্তে লেগে পড়ো, তুমি পড়ালেখা করো। যেহেতু তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, রেজাল্টের পর তুমি আস্তে 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 করে ভাইয়া পড়ার দিকে ধাবিত হও, ইনশাল্লাহ তুমি ডাক্তার হইতে পারবা। তুমি একজন আইনজীবী হবা, বিচারক হবা, তোমার এই আইনজীবী বা বিচারক হওয়ার জন্য কি কোথায় যেতে হবে, কি করতে হবে না করতে হবে, তুমি এখনই রিসার্চ করো। ইউটিউবে 2-1টা ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে এই দিকে যাওয়ার জন্য তোমার কোন বিষয় পড়তে হবে, কোন সাবজেক্টে পারদর্শী থাকতে হবে, তুমি সার্চ দিলেই বুঝতে পারবা। আচ্ছা, তুমি একজন শিক্ষকতা করতে চাচ্ছ, তাহলে তোমার এসএসসি এইচএসসি পর তুমি অনার্সে মানে হচ্ছে ভর্তি হবা যে কোনো একটা সাবজেক্ট, যেমন ম্যাথ নিয়া বা এরকম, বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি নিয়া তুমি অনার্সটা কমপ্লিট করলা, বা ইংরেজি নিয়ে তুমি কমপ্লিট করলা, বাংলা নিয়ে কমপ্লিট করলা, তো তারপর তুমি শিক্ষকতা পেশায় যাইতে পারবা। তুমি মার্কেটিং ম্যানেজার, তুমি মার্কেটিং সেক্টরে অনেক দক্ষ হইতেই পারো, তাহলে তুমি ওইদিকে আগাও। ওইদিকে যাওয়ার জন্য কি কি করতে হবে, তুমি একটু অনলাইনে ঘাটাঘাটি করো, গুগলের জিজ্ঞেস করো, তুমি ইউটিউবের জিজ্ঞেস করো। তারপর তুমি একজন উদ্যোক্তা হইতে চাও, উদ্যোক্তা অনেকে কিন্তু এখন এই বয়সে ইয়ংরা যারা, তারা কিন্তু উদ্যোক্তা হইতে চায়, যে আমি একটা ব্যবসা করব, আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করবো, হইতে পারে না? উদ্যোক্তা হইতে পারো না? হ্যাঁ ভাইয়া, এটা তুমি চিন্তা করো, এখন থেকে চিন্তা করো। এরপরে তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, হইতে পারো ইঞ্জিনিয়ার। এরপর তুমি একজন সফটওয়্যার ডেভেলপার আছে না, ডেভেলপার এরকম অ্যাপ ডেভেলপার বলো, তারপর হচ্ছে কিন্তু ওয়েব ডেভেলপার বলো, তুমি হইতে পারো না? তোমার ভিতরে যদি প্রতিভা থাকে, এখনই তোমার ভিতরে কি প্রতিভা আছে তুমি কিন্তু এখনই বুঝতে পারতেছো। তুমি যদি মনে করো যে না আমি যদি এই কাজে লেগে থাকি, ধরো তুমি সাপোজ সফটওয়্যার ডেভেলপার, আমি এটা নিয়ে যদি বলি যে তুমি এখন একটা অ্যাপ মেক করতে পারছো, বা এই যে কোডিং মোডিং থেকে শুরু করে মোটামুটি জিনিসগুলো তুমি জানো, তাহলে তুমি একটু চিন্তা করো যে তুমি জাস্ট 6টা মাস এইটার প্রতি যদি একটু টাইম দাও, দেখবা ইনশাল্লাহ সেরা একটা পর্যায়ে তুমি যেতে পারবা। এবার আমি যদি বলি তুমি সাংবাদিকে যদি যাইতে চাও, জার্নালিস্ট, সাংবাদিক পেশায় যাওয়ার জন্য তোমার কি নিয়ে পড়তে হবে, কি করতে হবে না করতে হবে, তুমি ইউটিউবে একটু সার্চ দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তুমি একজন প্রশাসনিক কর্মকর্তা, হয়তো সরকারি বেসরকারি হইতে পারে না, তাহলে কি মানে কিরকম পড়ালেখা করতে হবে, একটু তুমি ঘাটাঘাটি করো। তুমি একজন ব্যাংকার হইতে চাও, ওকে, ব্যবসায়ী হইতে চাও, তুমি ফ্রিল্যান্সার হইতে চাও, তুমি ভিডিও এডিটর বা অ্যানিমেটর হইতে চাও, তুমি আর্মিতে জব করতে চাও, ডিফেন্সে তুমি যাইতে চাও, হ্যাঁ এই যে তুমি যদি পুলিশে জব করতে চাও, তাহলে কি করতে হবে না করতে হবে এখন থেকে সেরকম ভাবে তুমি প্রস্তুতি নাও। তুমি যদি ডিফেন্সে জব করতে চাও, তুমি এখন থেকে ব্যায়াম করবা, বা যা দরকার তুমি সেই প্রস্তুতি নাও। প্রস্তুতি ভাইয়া তোমার নিতে হবে। শোনো, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি যে ভাইয়ারা, তোমার লাইফে তুমি কি হবা না হবা এখনো অনেক টাইম আছে, দীর্ঘ পথ আছে, কিন্তু এই যে দীর্ঘ পথটা এখন থেকে ভাইয়া তোমার ডিসিশনটা এখন থেকে নিতে হবে। এটা ডিসিশন যদি তুমি 5 বছর পর নাও, এটা বোকামি হবে, তোমার বয়স চলে যাবে। একটু চিন্তা করো, তোমার এখন বয়সটা হয়তোবা উড়ন্ত বয়স, হয়তোবা তোমার ভিতরে এখন অনেক কিছু কাজ করতেছে, আমি জানি এটা,
উড়ু উড়ু একটা ভাব আছে তোমার ভিতরে, তাই না, একটা উড়ন্ত বয়স। কিন্তু এই উড়ন্ত বয়সে অনেকে দেখবা ভুল পথে যায়, ভুল পথে যায়। ভুল পথে যদি তুমি যাও তাহলে তুমি এখন শান্তি করবা, তুমি 10 বছর পর তোমার কষ্ট করতে হবে। আর তুমি এখন পরিশ্রম করবা, তুমি 10 বছর পর শান্তিতে থাকবা। এটাই নিয়তি, এটাই বাস্তব, এটাই দুনিয়া। তুমি মানো আর না মানো, তোমার উড়ন্ত বয়স, তুমি কলেজে উঠবা, অনেক কিছু তোমার ভাল লাগবে, তুমি দেখতে পারবা। মাথায় রেখো, আমার কথাটা মিলাই রেখো, তুমি যখন কলেজে উঠবা 3 মাস পর একটা পরীক্ষা হইবে তোমার কলেজে, তুমি সেটা ফেল করবা। তুমি বলবা কি ভাইয়া আমি A+ পাবো? হ্যাঁ, তুমি ফেল করবা। কারণ তোমার এই যে উড়ন্ত যে বয়সটা আছে, এই উড়ন্ত বয়সটা কলেজে উঠলে তো আরো অনেক কিছু তুমি দেখতে পারবা। তো অনুরোধ থাকবে ভাইয়া, আমি জানি তোমার উড়ন্ত বয়স চলতেছে, তোমার ভিতরে অনেক কিছু কাজ করতেছে, অনেক কিছু তোমার মনে চাইবে, এমনকি তুমি কিন্তু খারাপ দিকেও যাইতে পারো। কিন্তু আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো এবং আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, ভাইয়া তোমার জীবনে তুমি এমন একটা পর্যায়ে চলে আসছো এবং এমন একটা এখন কয়েকটা দিক আছে তোমার, তুমি ভালো দিকে যাইতে পারো, তুমি খারাপ দিকে যাইতে পারো, হ্যাঁ, তারপর তুমি যে কোনো দিকে এখন তুমি যাইতে পারো, যে কোনো রাস্তা, মানে সবগুলো রাস্তা তোমার খোলা। এসএসসি পর সবগুলো রাস্তা তোমার খোলা, এখন তুমি যে পথে হাঁটো। কিন্তু অনুরোধ থাকবে, আমার হাত জোড় অনুরোধ থাকবে, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তুমি যদি আমাকে স্যার না, তুমি আমাকে জাস্ট ভাইয়া, একটু বড় ভাইয়া হিসেবে যদি আমাকে একটু মানো, তাহলে আমার এই অনুরোধটা তোমরা রাখবা, তোমরা ভুল পথে যাইও না। তোমার বাবা মার কথা একটু চিন্তা করো, যে বাবা মা আসলে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্ন আছে। দেখবা তোমার বাবা মা একটু রাগ করবে, তোমার রেজাল্ট খারাপ হলে একটু রাগ করবে, কিন্তু দেখবা এরপর কিন্তু তোমাকে আবার বুকে টেনে নিবে। হ্যাঁ, রাগ থাকবে, তারপর দেখবা আবার তোমাকে কিন্তু বুকে টেনে নিবে। এটাই বাবা মা। তো তারা যদি রাগ করে, একটু নিজেকে কন্ট্রোল করবা, তাদের উত্তর তুমি দিবা না, একটু নিজেকে কন্ট্রোল করে রাখবা, যে না বলুক যে এটা এটা তুমি মনে করবা এটা তোমারই দোষ। কেন তোমার দোষ? তুমি পড়ালেখা ভালো করে করো না, তুমি ভুল করছো, তো ভুলের জন্য এই জিনিসটা এখন একটু বকাঝকা তো একটু খেতেই হবে। আর তারপর দেখবা ইনশাল্লাহ তোমাকে আবার বুকে টেনে, কিন্তু ভুল পথে ভাইয়া যাওয়া যাবে না, ভুল পথে তুমি যাবা না, ঠিক আছে? বুঝতে পারছো? আমি আশা করছি আমার শিক্ষার্থীরা যারা আছো তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখানে অনেকগুলো ওয়ের কথা কিন্তু ভাইয়া বললাম। তোমরা যেই পথে যাও ভাইয়া, এখন থেকে তুমি ডিসিশন নাও যে তুমি কি হতে চাও। এখন থেকে ভাইয়া তুমি সিদ্ধান্ত নাও। এবং যারা ভাইয়া তোমরা কলেজে উঠবা, নতুন নতুন যারা কলেজে উঠবা, কলেজে উঠে তোমার কি কি করতে হবে না করতে হবে, যত গাইডলাইন লাগে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দিব, আমরা তোমাদেরকে দিব। কারণ আমাদের রিফাত একাডেমিতে বুয়েটের ভাইয়া আসছে, ঢাকা মেডিকেল কলেজ ডিএমসির ভাইয়া আসছে, তারপর হচ্ছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির 3 থেকে 4 জন ভাইয়ারা আসছে। তোমরা দেখছো আর্টস কমার্সের শিক্ষা মানে হচ্ছে টিচার আসছে, তারপর হচ্ছে সায়েন্সের ইংরেজির একজন টিচার আসছে। তো এই যে আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচাররা কিন্তু রিফাত একাডেমিতে যুক্ত হয়েছে, তোমরা কিন্তু দেখছো বিগত এই ভিডিওগুলোতে। এবং ইনশাল্লাহ আমি জাস্ট তোমাদের একটু দেখাতে চাচ্ছি, ভাইয়ারা যখন তোমরা এইচএসসিতে উঠবা, ইন্টারমিডিয়েটে যখন উঠবা, তখন কিন্তু রিফাত ভাইয়াকে পাবা। বিশেষ করে ইন্টারে ওঠার পরে তোমরা দেখবা তোমাদের সবচেয়ে ভয়ের যে এই যে যেটা নিয়ে তুমি একটু প্যারা খাবা, সেটা হচ্ছে আইসিটি এবং ইংরেজিতে। কারণ কি জানো, আইসিটি এবং ইংরেজিতে সবচেয়ে বেশি ফেল করে ইন্টারমিডিয়েট ওঠার পর। কারণ এসএসসির আইসিটি বইটা এতটুকু, কিন্তু ইন্টার উঠলে এই মোটা। তো দেখো তোমরা জাস্ট গুগলে গিয়ে rifatacademy.com লিখে যদি সার্চ দাও, আমি যদি দেখাই যে rifatacademy.com লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা কিন্তু ভাইয়া আসবে। আমাদের এই ওয়েবসাইট 2-3 দিন পরই নতুন ওয়েবসাইট হয়ে যাবে, তো কোনো সমস্যা নাই। এবার দেখো এইচএসসি ভাইয়া 28, দেখো একটু খেয়াল করো, 27 বাজে শিক্ষার্থী থেকে থাকো, তোমাদের এইচএসসি 27, এই যে এইচএসসি 28-এ তুমি একটা ক্লিক করবা। দেখো ভাইয়া আমাদের ইবিআই 2.0 আমরা লঞ্চ করে দিচ্ছি, আমাদের ইবিআই 2.0 লঞ্চ হয়ে যাবে তোমাদের রেজাল্টের পর, কিছুদিন পর যখন তোমরা কলেজে উঠবা ইনশাল্লাহ আমরা ক্লাস মানে হচ্ছে নেওয়া শুরু করব। ঠিক আছে? যেখানে আইসিটি সাবজেক্ট আমি নিজে পড়াবো, ইংরেজিটাও আমি পড়াবো, এবং তোমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটির তোমাদের সজীব ভাইয়া আছে, ঠিক আছে, সে ইংরেজি তোমাদেরকে পড়াবে। এই বাংলার ক্ষেত্রে তোমাদের ইয়াসিন ভাইয়া আছে। তো এইখানে তোমরা যদি ক্লিক করো যে আমি আসলে কিরকম পড়াই না পড়াই, জাস্ট তোমরা একটু নিচের দিকে যাবা। ধরো আমি আইসিটি না, একটু নিচের দিকে গেলে এই যে দেখো টাইপ ওয়াইজ আইসিটি, এটার উপর যখন তুমি ক্লিক করবা, একটু নিচের দিকে গেলে এই যে ডেমো ক্লাস আছে ভাই, আমার একটা ডেমো ক্লাস আছে আইসিটির 3য় মানে হচ্ছে 3 অধ্যায়ের, জাস্ট এটার উপর ক্লিক করবা। এটার উপর যখন ক্লিক করবা, এই যে দেখো আমার 3 অধ্যায়ের উপর একটা ক্লাস আছে। একটু এই ক্লাসটা একটু কষ্ট করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে ভাই আসলে তোমাদের কিরকম পড়ায়, কিরকম বোঝায়। এইখানে যেভাবে পড়াইছে এর চেয়েও ভালো কইরা ইনশাল্লাহ আমরা আমাদের প্রাইভেট ব্যাচে তোমাদেরকে পড়াবো। এই গেল আইসিটি। ইংরেজিও আমি নিব, এবং তোমাদের আমি তো অবশ্যই থাকবো ইংরেজিতে অবশ্যই থাকবো। এবং তোমাদের যেহেতু সজীব ভাইয়া আছে ঢাকা ইউনিভার্সিটি, তো এইবার একটা খেলা হবে ইংরেজিতে, জোস একটা খেলা হবে। সামনে আমরা ক্লাস নিয়ে আসতেছি ইংরেজি। বাংলার একজন টিচার, জাস্ট তার কথাগুলো স্ট্যান্ডার্ড,
তোমরা দেখতে পারবা বাংলার জন্য সেই টিচার সে তোমাদের কিন্তু ক্লাস নিয়ে আসবে, তোমরা দেখতে পারবা। তো ইভিআই তে তোমরা ভর্তি হইতে পারো, বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে। হ্যাঁ, এই যে দেখো 5,610 টাকার কোর্স 2,450 টাকায় তুমি কিনতে পারবা। ওকে, এবং তোমরা যখন কলেজে উঠবা না ইনশাল্লাহ তখন থেকে আমরা ক্লাস শুরু করে দিব, এবং তোমাদের যখন 3 মাস পর যে পরীক্ষায় যে রুটিনটা তোমাদেরকে দিবে, যে সিলেবাস যতটুকু তোমাদেরকে দিবে ইনশাল্লাহ ততটুকু খুব শীঘ্রই 1 মাসের ভিতরে আমরা কভার করে দিব, যাতে করে তোমরা প্রত্যেকটা ধাপে যেন তোমরা পিছায়া না পড়ো। ঠিক আছে, কারণ তুমি যদি হচ্ছে রুটিন মাফিক বা ধরো তুমি কলেজে উঠবা, তুমি বলবা ভাইয়া নতুন নতুন উঠছি, আমি এখন পড়ালেখার টাইম দিতে পারবো না, অনেকে এটা বলবা। হ্যাঁ, তুমি পড়ালেখায় ভাইয়া টাইম দিবা না, ঠিক আছে, তারপর একটু পড়ার টেবিলে ভাইয়া বসতে হবে, তোমার উড়ু ভাব, ঠিক আছে, তারপর একটু ভাইয়া তোমার বসতে হবে একটু, তুমি পড়বা, জাস্ট তিন মাস পর যে পরীক্ষাটা হবে ওইটার প্রস্তুতি তুমি নিয়ে নাও। তো বাংলা তুমি সিঙ্গেল সাবজেক্টে ভর্তি হতে পারো, বা আইসিডি শুধু আইসিডিতে ভর্তি হতে পারো সিঙ্গেল সাবজেক্টে। তবে আমি মানে সাজেস্ট করবো এইটার জন্য, এই যে কম্বোটার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো, জাস্ট আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো এসএসসি 28 ব্যাচের জন্য এটা। এছাড়া তুমি রিফাত একাডেমি গুগল গিয়ে rifatakademy.com লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা আসবে, একটু নিচের দিকে গেলে ভাইয়া তুমি এইচএসসি 28 লেখা দেখতে পারবা, এখানে ক্লিক করলে কিন্তু হবে। আর 27 ব্যাচে যারা আছো সেম ভাবে তোমরা এখানে ক্লিক করবা, সেম ভাবে কিন্তু ভাইয়া দেখতে পারবা। এবং আমি বলবো 27 ব্যাচে যারা আমাদের আগে ভর্তি আসছো কোনো সমস্যা নাই, ওখানে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবা, যারা আগে আমাদের ভর্তি আসছো। গেল আমাদের এই টপিকটা। নেক্সট আসি, এবং যারা এসএসসি 28 ব্যাচ, রিফাত ভাইয়ের কিন্তু আইসিডি বই আসবে এবং ইংরেজি বইও আসবে ইনশাল্লাহ আমাদের, হ্যাঁ কোনো সমস্যা নাই, আবার বাংলা বইও আসবে আমাদের। এই যে আমি যদি বলি যারা 28 ব্যাচ নতুন কলেজে তোমরা উঠবা, কিছুদিন পর তোমরা আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো আমাদের বই আমাদের এখান থেকে তোমরা নিতে পারবা। অর্থাৎ আমরা যেভাবে পড়াই, যেই ধাজে পড়াবো ইনশাল্লাহ সেগুলো থেকে তো কমান আসবে, কারণ আমরা তো টাইপ আকারে পড়াবো, এটা তোমরা জানো। এবং ওই টাইপের উপর বেস করে আমরা কিন্তু বই আনবো, টাইপ ভিত্তিক বাংলা প্রথম দ্বিতীয় পত্র বই। তো এই মোটামুটি ভাবে তোমরা সবকিছু জানতে পারবা। আচ্ছা, এই স্যারকে তোমরা বলতে পারবে যে স্যার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির, তো ইনশাল্লাহ 10 বছরে বাংলা পড়ানোর অভিজ্ঞতা আছে, তোমরা জাস্ট ক্লাস দেখতে পারবা। এই যে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে ভাইয়েরা তোমরা কিন্তু ক্লাস দেখতে পারবা। এবং এছাড়াও আমি যদি তোমাদেরকে বলি, একটু শোনো আমার কথা, তোমাদের জন্য আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম খুলতে কিন্তু টাকা লাগে না, জাস্ট তুমি প্লে স্টোরে যাবা, সেখানে গিয়া টেলিগ্রাম লিখে সার্চ দিবা, ওইটা তুমি ডাউনলোড দিয়ে ওপেন করবে এবং তোমার নাম্বার এবং তোমার নাম দিয়ে ওইটা খুলবা। এবং আমি ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো, দেখো রিফাত একাডেমি এইচএসসি। এইখানে কেন তোমরা জয়েন করবা, কারণ এইচএসসি তে ওঠার পর তোমার কোন বই পড়তে হবে না করতে হবে A to Z সব কিছু ভাইয়ারা তোমরা এখানে পেয়ে যাবা, সাজেশন থেকে শুরু কইরা আমরা সব কিছু ভাইয়া এখানে কিন্তু দিব। তোমরা জানো যে এসএসসি 26, যেহেতু তোমরা এসএসসি 26 ব্যাচ, তোমরা যখন টেস্ট পরীক্ষা দিছিলাম মনে আছে 3 মাসের না 2.5 মাসের একটা রুটিন দিছিলাম, মনে আছে কিনা একটু চিন্তা করে দেখো। ওরকম আমরা একটা রুটিন দিব, ওরকম সুন্দর একটা রুটিন দিব, জাস্ট তোমরা কলেজে ওঠার পর একটা রুটিন দিব, তোমাদের কোনো প্রেশার লাগবে না, জাস্ট একটা রুটিন তোমরা ফলো করবা, ওই রুটিনটা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। এবং আরেকটা বিষয়, এখানে অ্যাডমিশন ক্যান্ডিডেট বা তোমরা সবাই প্রত্যেকেই তো অ্যাডমিশন দিবা, তাই না? তো আমাদের কিন্তু বুয়েটের ভাইয়া আছে, মেডিকেলের ভাইয়া আছে, ডিএমসির, তারপর আছে ঢাকা ইউনিভার্সিটি, তো তারা কিন্তু তোমাদেরকে এই যে আমাদের আরো একটা রিফাত একাডেমি অ্যাডমিশন এরিয়া নামক একটা টেলিগ্রাম হচ্ছে চ্যানেল আছে, জাস্ট আমি ডিসক্রিপশন বক্সে দুইটারই লিঙ্ক দিয়ে রাখবো, এইটাতেও ভাইয়া তোমরা জয়েন থাকবা, কারণ এখানে তারা সম্পূর্ণ গাইডলাইন ভাইয়া তোমাদেরকে দিবে। তোমরা কিন্তু জানো যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে না লাগবে, আবার মেডিকেলের ক্ষেত্রে অলরেডি কিন্তু রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু দিছে, হ্যাঁ তোমাদের সজীব ভাইয়া কিন্তু দিছে, তারপর ডিএমসির ভাইয়া কিন্তু তোমাদের দিছে, ইনশাল্লাহ দিবে। তোমরা একটু দেখো তাদের ভিডিওগুলা, একটু তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা, তাহলে তোমরা ভাইয়ারা আইডিয়া পেয়ে যাবা। তো আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার। এবং যদি তুমি ভর্তি হইতে চাও এখনই তুমি ভর্তি হইতে পারো, জাস্ট কলেজে ওঠার আগ পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা থাকবে। হ্যাঁ, যখন তোমরা কলেজে উঠবা না, দেখো এই যে ডিসকাউন্টটা, যেমন এই যে ইভিআই 2.0 আমাদের যেটা লঞ্চ হচ্ছে 2450 টাকা, এই ডিসকাউন্টটা থাকবে কলেজে ওঠার আগ পর্যন্ত, যখন তোমরা কলেজে উঠবা, হ্যাঁ তার আগ পর্যন্ত। কারণ কলেজে ওঠার আগ পর্যন্ত কেন বললাম, আমাদের ভর্তির কার্যক্রম এখন থেকে, আজ থেকে কলেজে ওঠার আগ পর্যন্ত আমাদের ভর্তির কার্যক্রমটা থাকবে, এরপরে কিন্তু আমরা ক্লাস শুরু করে দিব। এই জন্য আমাদের এই যে অফারটা 56%, 56% যে ডিসকাউন্টটা চলতেছে, তুমি কিন্তু এই অফারে আমাদের কাছে কিন্তু পড়তে পারো। জাস্ট ভাইয়ার আইসিটি ক্লাসটা দেখো, আমার ইউটিউব চ্যানেলে যেতে পারো, সেখান থেকে তুমি আইসিটি ক্লাসটা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? এইবার একটা খেলা হবে, এবং আমরা এইটার পাশাপাশি আমাদের একটা কোরআন শিক্ষা প্রোগ্রাম আমরা কিন্তু চালু করতে যাচ্ছি। এটা আমি ফার্স্ট বললাম তোমাদের, কেন কোরআন শিক্ষা, কারণ আমি একটু ছোট্ট করে বলি, এটা জাস্ট যারা আমাদের ব্যাচে ভর্তি হবে তারা ফ্রিতে আমাদের সাথে তুমি কমপ্লিট করতে পারবা। যেমন অনেকে কোরআন শরীফ এখন পর্যন্ত ধরোই নাই, ভাই আমরা যারা মুসলমান আছি আমাদের এই কাজটা করা উচিত না বলো? কোরআনটা একটু পড়া উচিত না? ডেইলি একটা পৃষ্ঠা তো পড়া উচিত কিনা? বা অনেকে তোমরা ধরতেই পারো না। তো এই জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে, যদি আমাদের ব্যাচে ভাইয়া তোমরা ভর্তি থাকো, ইনশাল্লাহ
মানে আল হিদায়া, আমাদের নামটা হচ্ছে কিন্তু আল হিদায়া। তোমরা দেখতে পারবা, আমি তোমাদের জানাবো অনেক ইনশাল্লাহ। তো কোরআন শিক্ষা প্রোগ্রাম আমরা চালু করতে যাচ্ছি। জাস্ট তোমরা ভর্তি হলেই তোমরা ক্লাস দেখতে পারবা, তোমাদের ক্লাস মানে তোমরা ক্লাস দেখবা, বেশি টাইম দেওয়ার দরকার নাই। ডেলি ধরো তুমি ফজরের নামাজের পরে তুমি 20-30 মিনিট ক্লাসটা দেখলা, তারপর একটু পড়লা, এই আর কিছু না। বা যে কোনো টাইমে তুমি এটা করতে পারো। কিন্তু মুসলমান হয়ে যদি আমরা কোরআন যদি শিক্ষা না করতে পারি, এটা ভাই আমাদের আসলে একটা ব্যর্থতা, এটা আমাদের মানতে হবে। ঠিক আছে, কারণ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা কি আমরা বিশ্বাস করি? এইটা এতটুকু যদি আমরা বিশ্বাস করি বা এইটা যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আমাদের কোরআনটা শিক্ষা অর্জন মানে কোরআন শেখা উচিত। এই শেখানোর দায়িত্বটা আমরা নিচ্ছি। আমাদের ব্যাচে যদি তোমরা ভর্তি হও, যে কোনো সাবজেক্ট তুমি ভর্তি হইলি, আমরা আমাদের ব্যাচে একেবারে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এটা কমপ্লিট করে দেবো। এবং অলরেডি কার্যক্রম আমাদের কিন্তু চলমান। জাস্ট তোমরা ভর্তি হও, ভর্তি হলে কিন্তু তোমরা এই জিনিসটা কিন্তু দেখতে পারবো। এবং আর একটা বিষয় শোনো, রিফাত একাডেমি একটা সিদ্ধান্ত নিয়েছে, রিফাত একাডেমি ফাউন্ডেশন হবে সামনে, এবং এটা অলরেডি ক্রিয়েট হয়েছে যে এইখানে তোমরা যারা ভর্তি হবা, এই ভর্তি হওয়ার 10% যতজন শিক্ষার্থী ভর্তি হোক না কেন, তার যেই টাকাটা আসবে বা যাই আসুক না কেন, তার 10% আমরা গরিব দুঃখী থেকে শুরু করে বাংলাদেশের দূর দূরান্তে যত দুস্থ মানুষ আছে তাদেরকে আমরা কিন্তু সাহায্য করব। এটা কথা দিচ্ছি, এটা কথা দিলাম, ইনশাল্লাহ এটা তোমরা সামনে দেখতে পারবা। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। এখন তোমরা বলো ভাই এগুলো মার্কেটিং না, মার্কেটিং না, এগুলো কোনো মার্কেটিং না। এগুলো আমার আগে থেকে ছিল যে আমার যদি ইনকাম নাও থাকে, তারপর আমি গরিবদের পাশে আমি দাঁড়াবো। এটা আমার আগে থেকে নিয়ে ছিল। তারপর যদি আমি এটা চিন্তা করছি, আমার যদি ইনকাম নাও থাকে, তারপরও আমি আমার শিক্ষার্থীদেরকে কোরআন শিক্ষা আমি দিব, এবং এটা ফ্রিতে দিব। আমি বুঝাইতে পারছি? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো শেষ মুহূর্তে আমি একটা কথা বলতে চাই, ভাইয়ারা, প্রত্যেকের রেজাল্ট তোমাদের ভালো হবে। রেজাল্ট যদি খারাপ হয়, মন খারাপ করো না, অনুরোধ। এবং তোমার বাবা মা বা তোমার আব্বু আম্মু যাই বলুক, একটু তোমরা শুনো। কিন্তু পাশের বাসায় যারা আছে ওরা বলবে, ওরা অনেক কথা বলবে, কিন্তু একটু একটু তাদের থেকে একটু তুমি দূরে থাকবা, দূরে থাকার চেষ্টা করবা। এবং অবশ্যই ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসবে। এবং যদি রেজাল্টটা ভালো হয়, তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। পরবর্তীতে আজকের ভিডিওটা তুমি তো দেখতে পারতেছো, তাই না? কালকে রেজাল্টটা ভালো হইলে তোমরা প্রত্যেকে ঢুইকা কমেন্ট সেকশনে তোমরা রেজাল্টটা জানাই যে ভাই আমার রেজাল্টটা এইটা হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ। এবং হ্যাঁ, মিষ্টি কিন্তু খাওয়াবা। এবং আমার প্রাইভেট ব্যাচে যারা ছিল, ইনশাল্লাহ অনেকেই A+ পাবে, অনেক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী। তো ইনশাল্লাহ আমি লাইভে যাব, আমি লাইভে গিয়ে ভিডিও করব, দেখতে পারবা। তো সব কিছু। এবং যারা আসলে রেজাল্ট খারাপ করবা, আর কেউ দুনিয়ায় যদি না থাকো, আমি আছি তোমার পাশে। যাও, তোমার যদি রেজাল্ট খারাপ হয়, আমি আছি তোমার সাথে। তুমি জাস্ট তখন ভাইয়াকে বললো, আমি তোমাকে সাপোর্ট করবো। এবং রেজাল্ট খারাপ হইলো, কারণ কি? কারণ ভাই তুমি চেষ্টা করছো, তুমি চেষ্টা করছো, তুমি পরিশ্রম করছো, তুমি যতটুকু পরিশ্রম করছো তার ফলটা তুমি পাইছো। বুঝতে পারছো? হ্যাঁ। তো এই আর কি ওভারঅল বিষয়টা। এবং গার্ডিয়ান যারা আছেন, আমি হাত জোর আবার অনুরোধ করতেছি, আপনার সন্তানকে একটু মানসিকভাবে সাপোর্ট দিবেন। আপনি বকবেন ঠিক আছে, তারপরে একটু মানসিকভাবে সাপোর্ট দিবেন। ওর ভিতরে অনেক প্রতিভা আছে, একটা না একটা হইলো প্রতিভা আছে ওর ভিতরে। ওই প্রতিভাটাকে ও ফুটায় তুলবেই তুলবে, ও তুলবেই তুলবে। ও যদি আমার শিক্ষার্থী হয়ে থাকে, তাহলে অবশ্যই ওর তুলতে হবে, ওর প্রতিভাটাকে ওর তুলতেও হবে। এটা আমি কথা দিচ্ছি আপনাদের। ঠিক আছে? তো এই জন্য ওদের উপর আসলে ওই এমন কোনো কথা বলবেন না যার জন্য আসলে ওরা অনেক কষ্ট পায়। হ্যাঁ, আপনারা কথা বলবেন, ঠিক আছে। তো এটা আমার অনুরোধ থাকবে, আমাকে যদি আপনার সন্তান মনে করে, আমার এই অনুরোধটা একটু রাখবেন। ঠিক আছে? আমি বাবা মা হিসাবে আপনাদের কাছে এবং সন্তান হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আমার এই কথাটা রাখবেন। ঠিক আছে? ওদেরকে একটু সাহস দিবেন। ওদের মানসিকতা আসলে ওই দিন ভালো থাকবে না। কারণ দেখবেন কি, ও ধরেন A+ পাওয়া একজন শিক্ষার্থী, কিন্তু ধরেন 4.95 পাইয়া গেল কোনো কারণে, 4.90 পাইয়া গেল, 80 পাইয়া গেল, 85 পাইয়া গেল, পাইতে পারে না। ওরা একটু সাপোর্ট করবেন, কারণ ও ভেঙে পড়বে। ও নিজ থেকে যে আমি এত পড়ালেখা করলাম, যে A+ পাওয়ার কথা না ও পাইলো, আমি পাই না, এরকম বহুত হবে, ও বহুত হবে। কারণ এখানে রেজাল্টের অনেক গাফলাতি, বা যারা মানে হচ্ছে দেখে, পেপার দেখে, তাদের অনেক গাফলাতি আছে। এরকম হইবে, এটা যদি ভাগ্যে যদি থাকে হইবে। তো ওরে একটু সাহস দিবেন। ঠিক আছে? তো এই ছিল আজকের অনেক কথা বললাম। ইনশাল্লাহ সামনে খুব শীঘ্রই তোমরা কিন্তু দেখতে পারবো যে কোন মানে হচ্ছে কি বই কিনবা না কিনবা, A to Z সবকিছু নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কিন্তু থাকবে। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।